সুমনদা, আমি একটু ব্যাটারটাকে একটু প্রথম থেকে বলি, কারণ তাহলে বোধহয় বিষয়টা একটু সুবিধা হবে। আমি এবং আমার এক জুনিয়র আছেন অর্পণ সাহা, আমরা দুজনে নর্থ বেঙ্গল ট্রাভেলে গেছিলাম। এবার আমাদের যখন ট্রিপ শেষ হয়ে যায় অ্যাজ ইউজুয়াল, আমরা তখন ফিরছি অলরেডি। তো আমরা ট্রেনে, তো মোটামুটি রাত 11:25 নাগাদ হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে। এবার ফোন করে দেখছি, যেহেতু স্টুডেন্ট ফোন করেছে, যেহেতু আমি লটা পড়ানো ল প্র্যাকটিসের পাশাপাশি যেহেতু আমি লটা পড়াই দীর্ঘ সময় ধরে, প্রায় অনেক বছর হলো, আমি ভেবেছি বোধহয় ছাত্রীটি কোনো রিজনে ফোন করেছেন, কারণ সামনেই একটি পরীক্ষা, ওদের যেহেতু সেমিস্টার পরীক্ষা সামনে। তো আমি নর্মালি ক্যাজুয়ালি ফোনটা পিক আপ করি, বলি হ্যাঁ রে বল, কি হয়েছে। আমি উল্টো দিক থেকে শুনতে পাচ্ছি মেয়েটি হাউ হাউ করে কাঁদছে, সেই কান্নাটা আমি যদি সুমনদা আপনাকে ডেসক্রাইব করি, আপনি হয়তো এটা নিতে পারবেন না। তো আমি পরিষ্কার করে শুনতে পেলাম হাউ হাউ করে কাঁদছে, এবং ওর প্রথম প্রশ্ন ছিল, স্যার রেপ হলে কি হয়। কারণ এটা মাথায় রাখতে হবে, ছাত্রীটি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, এই 16 জুলাই থেকে পরীক্ষা দেওয়ার যার কথা। মেয়েটি আমার প্রথমে ফোন করে বলে, স্যার, ইনফ্যাক্ট মেয়েটি ফর্ম ফিল আপই করতে গেছে, ওটা নিয়ে আমি আসছি ওটাতেই। আমায় ফোন করে বলে, স্যার রেপ হলে কি হয়। আমি একটু চমকে উঠলাম যে কি বলছিস, কি মাথাটা গেছে নাকি। প্রচন্ড কান্নাকাটি করে বলছে, না স্যার, আমাকে খুব বাজে লেভেলে রেপ করা হয়েছে। বললাম কোথায়, কিভাবে, হাউ। এবার সমস্যা হচ্ছে কি, যখন আমরা ট্রেনের ভেতর থাকি, নেটওয়ার্কের একটা ফ্ল্যাকচুয়েশন থাকতেই পারে, এবং থাকেও। পুরোপুরি শুনতে পেলাম না। আমাকে বললো, স্যার আমি আজকে আমার কলেজে ফর্ম ফিল আপ ছিল, আমি ফর্ম ফিল আপের জন্য আজকে গেছিলাম। ইউজুয়ালি ফর্ম ফিল আপ আমাদের 3:30 ওই টাইমের ভেতরে এন্ড হয়েছে। আমরা একটু বসেছিলাম, বন্ধু বান্ধব আড্ডা মারতেই পারে, যে কোনো জায়গাতেই আড্ডা মারার সম্পূর্ণ তাদের অধিকার আছে, আমরাও বেড়েছি। এবার ইন দ্যাট মোমেন্ট অফ টাইম 4:30 পরে এই গোটা ঘটনাটা যখন ক্রিয়েট হয়, যখন জিনিসটা শুরু হয়, ইন দ্যাট মোমেন্ট অফ টাইম এই সাউথ ক্যালকাটা ল কলেজে ইউনিয়ন রুমে সবার প্রথমে আমার স্টুডেন্টটিকে নিয়ে যাওয়া হয় ফার্স্ট টাইম। সেখানে গিয়ে তাকে একদম যাচ্ছে তাই লেভেলে প্রথমে মলেস্ট করা হলো। মলেস্ট করার পরিপ্রেক্ষিতে তারপর এই পার্টিকুলার ইউনিয়ন রুম থেকে বের করার পরিপ্রেক্ষিতে আফটার দ্যাট যে সিকিউরিটি গার্ডের রুম আছে, এটি আমার মেয়েটি পরিষ্কার করে বলেছিল যে, স্যার তুমি বিশ্বাস করবে না, জাস্ট সিকিউরিটি গার্ডকে ধরে জাস্ট এভাবে আঙুল দেখিয়ে বললো বেরিয়ে গেল, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাকে পুরোপুরি প্রায় টেনে হিচড়ে ভেতরে ঢুকিয়েছে। ঢোকানোর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি তখন লিটারেলি ভয় পেয়ে যাই, এবং আমি প্রচন্ডভাবে কান্নাকাটি করতে থাকি। আমি বলি এরকম করো না, এবং ইভেনচুয়ালি আমি স্টেটমেন্টটা কোট করে বলছি, আমার প্রথমে প্যান্ট খোলা হয়, তারপরে আমার টপ পোর্শন খোলা হয়, আমার ইনার ওয়্যার্স খোলা হয়, এবং আমি ডাইরেক্টলি আবার বলছি, আমি কোট করে বলছি, পরিষ্কার করে বলে, আমার মুখের ভেতর সবার প্রথমে ছেলেটি নিজের যৌনাঙ্গ প্রবেশ করিয়ে দেয়। ঠিক আছে, এই ডিটেইলস গুলো এখন অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা। নমস্কার, ভিডিওর শুরুতেই বলে রাখি যে এই বিষয়টাকে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তো আর এই বিষয়টাকে নিয়ে ভিডিও বানাতে চাইছিলাম না। কারণ সত্যি বলছি, এই বিষয়টাকে নিয়ে ভিডিও বানাতে হবে আবারও, সেটা ভাবিনি। আর এই বিষয়টাকে নিয়ে ভিডিও বানাতে সত্যি ভালোও লাগে না, খুব খারাপই লাগে, কিন্তু তারপরেও ভিডিওটা বানাতে হচ্ছে। তার একমাত্র কারণ, সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটা ভিডিও দেখলাম, বেশ কয়েকটা নিউজ দেখলাম, যেগুলো দেখার পর বেশ কয়েকটা তথ্য পেলাম, এবং মনে হলো যে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা উচিত, বলা উচিত, এবং সেগুলো নিয়ে কিছু কথা বলা উচিত, আলোচনা করা উচিত। তার জন্যই ভিডিওটা বানাচ্ছি। তো আজকের এই ভিডিওটা বানানোর আমার প্রধান একমাত্র কারণ সেটা হচ্ছে যে বিশেষ করে মেয়েদেরকে কয়েকটা কথা বলা, সঙ্গে ওই ঘটনাকে নিয়ে একটু তো আলোচনা করবই, এবং দ্বিতীয়ত আর বেশি কিছু বলবো না, কিন্তু একটা কথা বলবো যে ভিডিওটা বানাচ্ছি, কিন্তু ধর্ষণ, ধর্ষিতা, এই যে দুটো ওয়ার্ড না, এই দুটো ওয়ার্ড আমি বারংবার রিপিট বলবো না, কারণ সত্যি বলতে আমারও বলতে বারংবার খারাপ লাগবে, এবং আপনাদের শুনতেও বারংবার খারাপ লাগবে। তার জন্যেই ওই ঘটনা হিসেবে কথাটা বলবো, হয়তো মাঝে মধ্যে একাধবার বলবো ওই বিশেষ ওয়ার্ডটা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনা হিসেবে বলবো, ঠিক আছে? যাই হোক, এই ভিডিওটার শুরুতে আপনারা যে ব্যক্তির কথাগুলো শুনলেন না, তিনি কে জানেন? তিনি হচ্ছেন অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল। আর এই ব্যক্তি বর্তমান সময়ে নির্যাতিতার উকিল। তো ভিডিওতে আরও ডিটেলসে যাওয়ার পূর্বে আপনাদের আমি একটা কথা বলতে চাই। আজকালকার দিনের মেয়েগুলো না বড্ড বোকা। আমি এই কথাটা কেন বললাম? এই কথাটা শোনার পরে অনেকেই হয়তো ভাবছেন আমাকে কমেন্টস করবেন। আগে পুরো কথাটা শুনে নিন, তারপর কমেন্টস করবেন কি করবেন না, তারপরে ভাববেন, ঠিক আছে?
কেন বললাম, এখন তো আমরা সকলেই জানি যে এখনকার যুগটা অনেক বেশি করে মডার্ন হয়েছে আগেকার তুলনায়, সুতরাং এখনকার দিনের মেয়েরাও আগের তুলনায় অনেক বেশি মডার্ন হয়েছে। কিন্তু তারপরেও কেন বলছি যে আগেকার দিনের মেয়েগুলো অনেক বেশি চালাক ছিল, এখনকার দিনের মেয়েরা অনেকখানি তার তুলনায় বেশি বোকা। এই কথাটা বললাম কারণ আগেকার দিনের মেয়েরা তাদের বাড়ির লোককেই অর্থাৎ তাদের নিজের মানুষজনকেই সবচাইতে বেশি বিশ্বাস করত, কিন্তু সে জায়গায় বর্তমান সময়ের মেয়েরা তাদের বাড়ির লোককে তো বিশ্বাস করেই না, উল্টে বাইরের যারা লোকজন, বাইরের যারা মানুষজন তাদেরকেই বেশি করে বিশ্বাস করে। আর তার একমাত্র কারণ বাইরের যে সমস্ত ছেলেগুলো তাদেরকে অ্যাটেনশন দিচ্ছে, তাদের কেয়ার করছে, তাদের সঙ্গে কথা বলছে, সময় কাটাচ্ছে, এই কারণে মেয়েগুলো ভেবে নিচ্ছে যে তাদের বাড়ির লোকের তুলনায় তাদের ওই বাইরের যারা বন্ধু বান্ধবেরা রয়েছে তারাই সবচেয়ে বেশি দামি। কিন্তু সেটা ভুল, সম্পূর্ণ ভুল। আচ্ছা, এই যে কথাটা বললাম এটা যে বর্তমান সময়ের একদম 100% মেয়ের জন্যই প্রযোজ্য তা কিন্তু নয়, কিছু কিছু মেয়ের জন্য এটা প্রযোজ্য। যাই হোক, এইবার অনেকের মনে এটা প্রশ্ন আসতে পারে যে এই বিষয়টাকে কেন্দ্র করে কেন আমি এই কথাটা বললাম। এটা বললাম কারণ ওই মেয়েটার সঙ্গে কসবা ল কলেজে যে ঘটনাটা ঘটেছে ওটা যখন ঘটে ঠিক তারপরেই যখন মেয়েটা প্রথম যোগাযোগ করে, কার সঙ্গে যোগাযোগ করে জানেন? তার বাড়ির লোকের সঙ্গে প্রথমে যোগাযোগ করেনি, মেয়েটা যোগাযোগ করেছে প্রথমে তার একজন শিক্ষকের সঙ্গে। আর এই হচ্ছে সেই শিক্ষক যিনি নাকি পেশায় একজন ল শিক্ষক অর্থাৎ আইনের শিক্ষক, এবং ইনি বর্তমান সময়ে ওই নির্যাতিতার উকিল। তো ভালো কথা, মেয়েটা তার বিপদের সম্পর্কে তার শিক্ষককে জানিয়েছে এবং সেই শিক্ষকই এখন তার উকিল হয়ে তার হয়ে লড়বেন, এটা ভালো কথা। কিন্তু তারপরেও কেন প্রশ্ন উঠছে? প্রশ্ন ওঠার একমাত্র কারণ ওই শিক্ষকের পরিচয়। এ কোনো আইনজীবী ফাইনজীবী নয়, কোনোদিন কোর্টেরই মুখ দেখেনি। আইনের কিছু ছাত্রপাত্র পড়ায় কম, ছাত্রপাত্রদের নিয়ে রিলস বানায় বেশি। এর বিরুদ্ধেও একাধিক মহিলা গঠিত অভিযোগ হয়েছে, কিন্তু কমপ্লেন কিছু হয়নি। আমি এটাও বলছি, শোন, ধর্ষক তৃণমূল, ধর্ষিত হচ্ছে তৃণমূল, আর ন্যায় বিচারের জন্য লড়াই করছে তৃণমূল। মামাবাড়ির আবদার, এটা ফাজলামো হচ্ছে। এই তৃণমূল কংগ্রেসের লোকজনকে প্রথমে বিশ্বাস করে তার মাসুল গুনতে হয়েছে অভয়ার পরিবার। এই বিশ্বাস করে তৃণমূলের লোকেদের ফাঁদে যেন এই পরিবার যেন পা না দেয়। এরা সব তৃণমূলের লোক। আশা করি খুব ক্লিয়ারলি আপনারা দেখতে পেলেন ওই শিক্ষকের ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইলের যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা রয়েছে, যেটা প্রোফাইল পিকচার তো তার মুখ রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা রয়েছে সেখান থেকেই এটা ক্লিয়ার হয়ে যায় তার পরিচয়টা আসলে কি। এইবার এই যে বাচ্চা মেয়েটার সঙ্গে এই ঘটনাটা ঘটলো, এবার অনেকেই বলবেন যে বাচ্চা মেয়ে কেন বলছি? অবশ্যই বাচ্চা মেয়ে, কারণ একটা মেয়ে কলেজের ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমের জন্য ফর্ম ফিল আপ করছে, তো সেটা বাচ্চাই মেয়ে। এবং এদের মধ্যে বুদ্ধির অতটা এখনো বিকাশ ঘটেনি। বুদ্ধি বলতে আমি বুদ্ধি ঠিক নয়, জ্ঞান, যে নিজের বিপদটা ঠিক কাকে বলা উচিত কাকে বলা উচিত নয় এটুকু এখনো ঠিক বুঝে উঠতে পারেনি। তার জন্যই বোধহয় প্রথমেই নিজের একজন শিক্ষককে বলেছেন। আমার মতে অবশ্যই প্রথমে সবার বাড়িতে জানানো উচিত ছিল, যেটা অবশ্যই তার নিজের মাকে বলা উচিত ছিল, কিন্তু সে জায়গায় শিক্ষককে বলেছেন, ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় সেই শিক্ষকের পরিচয় নিয়ে, এবং তিনি যেহেতু বর্তমান সময়ে তার উকিল হয়ে লড়বেন, সুতরাং প্রশ্ন তার জন্যই উঠছে। আচ্ছা, এইবার বলে নি বাচ্চা মেয়ে কেন বললাম যে একটুখানি জ্ঞানের অভাব রয়েছে। তার কারণ এই যে মেয়েটা বুঝতে পারেনি যে ধর্ষক অর্থাৎ যে ছেলেটা তার সঙ্গে এই ঘটনাটা ঘটিয়েছে সেও তৃণমূলের, সে তৃণমূলের একটা কলেজের ইউনিয়নের একজন লিডার। আবার যে শিক্ষককে সর্বপ্রথম জানিয়েছিলেন এবং যে শিক্ষক এখন তার সবার প্রথমে যিনি উকিল হয়েছেন তিনিও একজন তৃণমূলেরই সমর্থক বা তৃণমূল এই দলটার সঙ্গেই হয়তো সম্ভবত যুক্ত রয়েছেন, যেটা বুঝলাম তার ফেসবুক দেখে। সুতরাং মেয়েটার এটা বোঝা উচিত ছিল যে এই দলটা যারা করে তাদের কাছে কিন্তু সবার প্রথমে দল, তারপরে অন্য কিছু। দলের জন্য তারা যে কোনো কিছুকেই লুকোতে পারে, ধামাচাপা দিতে পারে, এটা অবশ্যই বোঝা উচিত। অভয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম, অভয়া যদি বেঁচে থাকতেন, তিনিও যদি সাক্ষী দিতেন, তাহলে কিন্তু তার এতটা ধামাচাপা দেওয়া যেত না। কিন্তু যেহেতু মারা গিয়েছিলেন অভয়া, তার জন্যই পুরোটা ধামাচাপা দিয়ে ফেলা হয়েছে, বলতে গেলে ধামাচাপা হয়ে গেছে। আর এক্ষেত্রে মেয়েটা বয়ান দিয়েছে বলেই হয়তো
এত কিছু হচ্ছে। না হলে যদি যেটা বলা হচ্ছিল যে হকি স্টিক দিয়ে যদি সত্যি সত্যি সেইভাবে আঘাত করে মেয়েটার প্রাণ কেড়ে নেওয়া হতো তাহলে কোনো কিছুই হতো না, সেই অভয়ার মতোই একই জিনিস হতো। আর ঠিক সেই সঙ্গে আরও একটা কথা বলতে চাই যে অবশ্যই কোনো ভালো উকিল ধরে এই কেসটা লড়া উচিত, আর সেটা যদি মেয়েটার পরিবার এবং মেয়েটা বোঝে তাহলেই একমাত্র সঠিক বিচারটা পাওয়া সম্ভব হবে। আচ্ছা, এইবার আমাকে অনেকে এটা প্রশ্ন করতে পারেন যে আমি ওই শিক্ষককে কেন দোষ দিতে চাইছি বা দোষ দিচ্ছি। না না, আমি ওই শিক্ষককে একটুও দোষ দিচ্ছি না, ঠিক আছে? আমি শুধু এটুকুই বলতে চাইছি যদি উনি সত্যিকারের অর্থাৎ আইনের শিক্ষক হয়ে থাকেন এবং নির্যাতিতার হয়ে লড়বেন উকিল হয়ে, তাহলে উনি কি করা উচিত? তাকে যারা ধর্ষণ করেছে, মেয়েটার সঙ্গে যারা এই ধরনের কাপুরুষের মতো ঘটনা ঘটালো, সেই কাপুরুষগুলোকে শাস্তি দেওয়া, এটাই তো করা উচিত। কিন্তু কেন তিনি সোশ্যাল মিডিয়াতে, তাও আবার এবিপি আনন্দের মতো একটা মেন স্ট্রিম মিডিয়াতে এই কথাগুলো বললেন? তিনি যা কিছু বলেছেন তবু ঠিক আছে, কিন্তু যখন তিনি ডেসক্রাইব করা শুরু করলেন এটা যে কিভাবে ঠিক মেয়েটাকে ধর্ষিতা হতে হয়েছে, ঠিক কিসের পর কি করা হয়েছে। আমার প্রথমে প্যান্ট খোলা হয়, তারপরে আমার টপ পোর্শন খোলা হয়, আমার ইনার ওয়্যার্স খোলা হয়, এবং আমি ডাইরেক্টলি আবার বলছি, আমি কোট করে বলছি, পরিষ্কার করে বলে আমার মুখের ভেতর সবার প্রথমে ছেলেটি নিজের যৌনাঙ্গ প্রবেশ করিয়ে দেয়। তিনি এই কথাগুলো কেন এবিপি আনন্দের মতো একটা সোশ্যাল মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া আর কি, যে চ্যানেলটাকে আমার বাংলার 100 জনের 100 জন মানুষই দেখে বলতে গেলে, অর্থাৎ পুরো বঙ্গবাসী এই কথাগুলো শুনেছেন, কেন তিনি এইরকম একটা মেন স্ট্রিম মিডিয়াতে বসে এগুলো ডেসক্রাইব করবেন, এগুলো বলবেন? তাহলে তিনি কি চাইছেন? যারা ধর্ষক তাদেরকে শাস্তি দিতে চাইছেন, নাকি ধর্ষিতা কিভাবে ধর্ষিতা হয়েছে সেটা বর্ণনা দিতে বসেছেন সবার সামনে? আচ্ছা, এই বিষয়টাকে নিয়ে আমি আমার আগের ভিডিওতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, এদের কি কথা, এরা কি বলেছিলেন এই প্রসঙ্গকে নিয়ে, সেই কথাগুলো শুনিয়েছিলাম। এইবার মানস ভূঁইয়া তিনিও ঠিক এই প্রসঙ্গটাকে নিয়ে ঠিক কি বলেছেন আগে শুনুন, তারপর বলছি। আর বাংলার দিকে তাকা, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে, কি সর্বনাশ। হ্যাঁ, ঘটনা তো ঘটে, নিজের ফ্যামিলিতে ঘটে। হাজবেন্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা, ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড় থেকে। দিস আর দ্য ক্রাইসিস অফ দ্য সোসাইটি। এরা যাদের সঙ্গে ঘটনা ঘটে, অর্থাৎ ধর্ষিতা যারা হয়, তাদেরকে নিয়েই সমালোচনা করে, তাদের ওপরই দোষ চাপানোর চেষ্টা চালিয়ে যায়। আর এই কথাগুলো শুনলেই পরিষ্কার বোঝা যায় যে এরা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে যারা রেপিস্ট তাদেরই সমর্থক। তো এই শুয়োরের বাচ্চাগুলো, এদেরকে আবার শুয়োর কিংবা শুয়োরের বাচ্চা বললেও শুয়োর এবং শুয়োরের বাচ্চাকে অপমানিত করা হবে। এরা শুয়োরের বাচ্চা, শুয়োর কিংবা জানোয়ার হওয়ারও যোগ্যতা এদের মধ্যে নেই। আপনারা কি ভাবছেন আমি মানস ভূঁইয়াকে বলছি? আরে দূর, ভুলভাল ভাবছেন আপনারা। যারা ঘটনা ঘটিয়েছে, যারা কাপুরুষ, তাদের সম্পর্কে বলছি। এবার আপনারা অন্য কাউকে নিয়ে যদি ভাবেন যে এরকম বলছি, ভাবতেই পারেন, আমার তাতে কিছু করার নেই। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর শেষে এসে একটাই কথা বলবো, পারলে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।